গুড মর্নিং। সম্বিত, একটু বলতো বাবা সাউন্ড ঠিক আছে কিনা? আফটারনুন এখনো হয়নি, 59 দেখছি আমার ফোনে, এই মানে মোবাইলে ইয়েতে। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলতো। ওকে, থ্যাংক ইউ। আয় ঝপাঝপ আয়, শেষ করবো এটা আজকে। বেশি সেরকম কিছু বাকি নেই, ম্যাক্সিমামটা বোঝার জিনিসটা বুঝেই গেছিস। কোয়েলিকা গুড মর্নিং, এই গুড আফটারনুন, সরি, হ্যাঁ 12টা বাজে, এখনো গুড মর্নিংই বলতে পারিস, এখনো 1 মিনিট আগে আগে। রেখা, আচ্ছা গুড আফটারনুনই সবাই বলছিস। বছর শেষে বৃষ্টিটা খুব বিরক্ত লাগছে আমার। ঠিক আছে, তুই পরে করে আমাকে জানাস যদি বুঝতে অসুবিধা থাকে। কুহেলিকা, কলকাতায় আজ বৃষ্টি, এই তো বাইরে বেরোলাম একটু, প্রায় ভিজেই গেলাম। প্রিয়াঙ্কা গুড মর্নিং বাবা। প্রিয়াঙ্কা আফটারনুনে এসে গুড মর্নিং বলেছিস, সবাই আর মর্নিং এসে আফটারনুন বলেছিল। গুড নুন, কনিকা রাইট অন পয়েন্ট। মৌলি, মৌলিকে আগে আমি দেখিনি ক্লাসে। গুড আফটারনুন। নন্দিতা গুড আফটারনুন, নন্দিতা আগের ক্লাসেও ছিল। বাপরে, তাহলে যাচ্ছি আসাম, তোর বাড়িতে থেকে আসবো 7 দিন। আচ্ছা মৌলি, ভাল লাগে ক্লাস? দারুন, থ্যাংক ইউ মৌলি। সৌরভী গুড মর্নিং বাবা। সারা বছর 2021 মানেই বৃষ্টি। থ্যাংক ইউ মৌলি, ইটস এ হিউজ কমপ্লিমেন্ট রে। ইকোনমিক ইন্টারেস্ট গ্রো করেছে আপনার জন্যই। তরুণ গুড মর্নিং, না তোর সাথে আমি মতবিরোধ, ওর আলসেমি লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়েলিকা, ওকে। প্রণতি গুড মর্নিং। প্রণতিকে আমি একভাবেই মনে রাখি, প্রণতির টেস্টটাতে 20-তে 20 পেয়েছিল। গুড আফটারনুন সঞ্জনা প্রেজেন্ট, হ্যাঁ ঠিক আছে। এবার একটা জিনিস আমি ভাবছি, মানে যদিও সেটা কথা বলে দেখবো, যে তোদের এই পিডিএফ এর সাথেই এমসিকিউস গুলো একই সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দেবো, তাহলে এত আলাদা করে খুঁজতে হবে না। এটা আমি ভাবছি। ঠিক আছে, মানে ইকোনমিক্সে ধর অনেক জিনিস আগে পড়িয়েছি, সেগুলো একটু ইয়ে হবে ওর সাথে। ঠিক আছে, বাকি যে জিনিসগুলো ধর, মানে এই জিনিসগুলো থেকে তো এই যে ধর এই বল না, এই বাফার স্টক এগুলো থেকে তো কারেন্ট রিলেটেড জিনিসই বেশি আসে, এগুলো থেকে হয়তো সবগুলোর সাথে পাবি না, আবার সবগুলো বলি না স্যার এটা দিলেন না, এটা দিলেন না, ওটা করলেন না, ওটা করলে কিন্তু আর বন্ধ করে দেবো। যেগুলো ধর মোটামুটি কোয়েশ্চেন পাওয়া যায়, যে সম্বিত আমাকে যে লিস্টটা দিয়েছিলি, আমি চেষ্টা করছি সম্বিত ওটা একসাথে কম্পাইল করে তোদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আগেরটা মেকআপ হয়ে যাবে, তারপরে পরের গুলো একটু একটু করে এগোবো। বুঝলি তো? সম্বিত, ছবিটা আরেকবার দিবি তো বাবা, আমার ডিলিট হয়ে গেছে। আরেকবার ফাইনাল কারুর থেকে জেনে নিয়ে সব, হুম, পুরোটা ইয়ে করে আহ, করে আজকে দিবি না, আজকে না, আজকে ব্যস্ত থাকবো। দিবি হচ্ছে, বলছি দাঁড়া, শনিবার, স্যাটারডে মনে করে আমাকে দিস।
তাহলে আমি কম্পাইল করে নিতে পারবো বাই নেক্সট 2 to 3 days, নেক্সট উইকে পেয়ে যাবি। তাহলে স্যাটারডে মনে করে দিবি। আর সম্বিতের যে মনে থাকবে, বাকি যারা শুনছিস, প্রণতি, রিনি, কণিকা, রেখা, প্রিয়াঙ্কা, সব ওকে মনে করিয়ে দিবি একবার, যদি ও ভুলে যায়। গভর্নমেন্টের নীতি নিয়েছি, একজনকে দায়িত্ব দিয়েছি, আরো 4-5 জনকে লাগিয়ে দিয়েছি যে সেই দায়িত্বটা পালন করছে কিনা দেখার জন্য। চ স্টার্ট করি, তাড়াতাড়ি ঝপঝপ পড়িয়ে বাড়ি যাই, খেয়ে দিয়ে ঘুম লাগাই, এই ওয়েদার ঘুমোনো। চ এবার দেখ, কালকে বাবা আমরা পড়েছিলাম, আমরা চ্যালেঞ্জেস গুলো পড়েছিলাম, মনে আছে সব? ঠিক আছে, এখানে দেখ কি বলছে, এখানে বলছে দেখ, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, যেটা ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, তারা কি করছে বাবা দেখ, তারা বলছে যে ফিক্সেস দ্য মিনিমাম বাফার নর্মস। এই যে বাফার নর্মস গুলো আগের ক্লাসে আমরা পড়লাম, মানে ইয়েস্টারডে অনলি, তারা কোয়ার্টারলি বেসিস, যে কোয়ার্টারলিটা বাবা তোদের বলছিলাম, দেখ এপ্রিলের কোয়ার্টার, জুলাই, অক্টোবর, জানুয়ারি, এটা মাথায় রাখিস, কোয়ার্টার 4টে, তাহলে ওটার সাথে রিলেট করে তোর পড়তে সুবিধা হবে। বুঝতে পারলি কি বললাম? এছাড়া বাফার নর্মস ছাড়া দেখ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, একটা জিনিস প্রেসক্রাইব করেছে, কি বলেছে, স্ট্র্যাটেজিক রিজার্ভ অফ 30 লাখ টনস অফ হুইট উইদিন এফেক্ট ফ্রম, অনেক পিছনে, অ্যান্ড 20 লাখ টনস অফ রাইস উইদিন এফেক্ট ফ্রম, মানে এইটা এখন অবধি কিন্তু মানা চলছে। বুঝতে পারছিস ব্যাপারটা, যে এইটা এখন অবধি মেনে চলছে। অ্যাট প্রেজেন্ট এখন গভর্নমেন্ট ইন্ডিয়া কি প্রেফার করে, ফুড গ্রেন স্টকিং নর্মস। কারণ ধর ব্যাপারটা, তুই ধর হুইট আর রাইস, এই দুটোই হচ্ছে আমার ফুড গ্রেন। এবার ফুড গ্রেনকে স্টক করছি, তার মানে ফুড গ্রেন স্টকিং হয়ে যাচ্ছে, এবং তার বিরুদ্ধে যে নিয়ম, তার বিরুদ্ধে যে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো তাহলে ফুড গ্রেন স্টকিং নর্মসে ঢুকে যাচ্ছে। তার মানে কি, লেভেল অফ স্টক কার না সেন্ট্রালের হাতে, কতটা সাফিসিয়েন্ট টু মিট দ্য অপারেশনাল রিকোয়ারমেন্ট অফ ফুড গ্রেনস and exigencies at any point of time. Earlier this got termed as buffer norms and strategic reserves. তাহলে এখন নতুন নাম কি, ফুড গ্রেন স্টকিং নর্মস। ঠিক আছে, কি করছে, সেন্ট্রালের কাছে ফুড গ্রেনটা স্টোর থাকছে, যাতে কোনো রকম অসুবিধা বাদে ওর যা যা অবজেক্টিভস আমরা পড়েছিলাম সেগুলো ফুলফিলড হয়। বোঝা গেছে? কোয়ার্টার কবে এলো আর নাম চেঞ্জ, এই 3টে মাথায় রাখ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, চ পরেরটায় যাই। পরেরটা এটা দেখবো, দেখ, প্রেজেন্টলি স্টকিং নর্মস ফিক্সড বাই গভর্নমেন্ট ইন্ডিয়া অন এত কম্প্রাইজেস অফ, কি কি স্টকিং নর্মস করেছে দেখ, অপারেশনাল স্টকস আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, ফুড সিকিউরিটি স্টক, কি স্টক বলছে, যে মিটিং শট, এই দুটো স্টক আমাদের অলরেডি আগের দিন পড়া হয়ে গেছে। এইবার বলছে কি, while 4 months requirement of food grains for issue under TPDS and other welfare earmarked as আচ্ছা, এটা তো অলরেডি we have discussed গতকাল। কোন স্লাইডটা বলতো, এই স্লাইডটাতে ছিল, এই যে এই স্লাইডটাতে যেটা, সেটাই ওখানে ডিটেলস একটু বলে দিয়েছে। দাঁড়া, কোথায় ছিলাম, আচ্ছা, ফুড স্টক অ্যাভেলেবল ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট পুল, স্টক কে কে হেড করে দেখে নে, স্টেট গভর্নমেন্ট, স্টেটস যারা ডিসেন্ট্রালাইজেশনে কাজ করছে, আর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, FCI, 3টে মনে রাখিস। ঠিক আছে, কে কে স্টেট গভর্নমেন্ট এজেন্সি, যে স্টেট গুলো মানে ডিসেন্ট্রালাইজেশনে আছে, আর FCI। ঠিক আছে, এইখানে দেখ আলাদা আলাদা করে বলে দিয়েছি, যেটা বলছিলাম যে ওখান থেকে না এখান থেকে পড়বো। এই দেখ, ফুড অপারেশনাল স্টক রিকোয়ার্ড টু মিট দ্য মান্থলি রিকোয়ারমেন্টস, ওয়েলফেয়ার স্কিমস, মানে ওয়েলফেয়ার স্কিমস চালানোর জন্য আমার যে মান্থলি যে যেটা দরকার সেই। আর ফুড সিকিউরিটি কখন, যখন তোর যদি প্রোডাকশন কম হয়, যদি কোনো চান্সে কোনো ন্যাচারাল ডিজাস্টার আসে, তখন যে স্টক গুলো, সেটা হলো আমার ফুড সিকিউরিটি স্টক। ঠিক আছে, বোঝা গেল? এবং এই স্টকটাই যখন এক্সট্রা পরিমাণ থাকে, তখন কিন্তু সেটা দেখ, এই যে বলছে কি,
যে এক্সেস স্টক যদি থাকে এটা এক্সপোর্টেড ফ্রম টাইম টু টাইম, এক্সট্রা অ্যালোকেশন ফর সাম স্টেটস অফ। এবার এখন ব্যাপারটা হচ্ছে এক্সট্রা না, ভালো জিনিসটাই বাইরে চলে যায় বেশি দাম দিয়ে, পচা ধচাটা আমাদের জন্য পড়ে থাকে। গল্পটা হচ্ছে সেখানে। বোঝা গেল? বুঝতে পারলি? ঠিক আছে, হ্যাঁ, ধ্যান আর না দিলে কি করবি। আচ্ছা, এবার দেখ প্রবলেমস। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস বাবা, এটা হচ্ছে আমাদের প্রবলেমস। প্রবলেমসটা একটু ভালো করে দেখ। প্রথমেই যেটা বলছে যে কস্টিং এর একটা সমস্যা। কি বলছে দেখ, মাল্টিপল কস্ট আর ইনভলভড ইন প্রোকিউরমেন্ট অফ গেইনস বাই এফসিআই ফর মেইনটেইনিং বাফার স্টক। এমএসপি is also being increased by government, is raising the overall cost of procurement. Food subsidy bill is continuously increasing. দেখ কি বলতে চাইছে, ধর আমি বাফার স্টক মেনটেন করছি। আচ্ছা, ধর স্টক মেনটেন আমি কোথায় করব, তুই বলবি যে স্যার স্টোরেজে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইবার ধর যদি আমার বাফার স্টকের আমার যা প্রোডাকশন হয়েছে তার এমএসপি যদি আমি বাড়িয়ে দিই, তাহলে স্টোরেজের লোকেরাও বলবে না বাড়ানোর কথা, ও বাবা এত লাভ করছো আমাদের এত কম দিচ্ছ, সাথে সাথে বলবে। ভেবে দেখ, ভেবে দেখ। তার মানে দেখ এইখানে একটা কষ্টের বিষয় বাড়ছে, এইখানে আর একটা কষ্টের বিষয় বাড়ছে। এইবার এর সাথে সাথে ফুড সাবসিডি ফার্মার্সদের জন্য বাড়িয়ে দিচ্ছে। তাহলে ভেবে দেখ, তিনখানা কস্ট ইজ কনস্ট্যান্টলি ইনক্রিজিং টু মেনটেন আ সিঙ্গেল থিং। ভেবে দেখ, চিন্তা কর মাথায় একটু, না বুঝতে পারলে আমায় বল। আরেকবার বলবো। আচ্ছা দেখ, বেশ, ধর বেশ বাফার স্টক, স্টোরেজ কোথায় করবি, ধরে নে কোল্ড স্টোরেজে স্টোর করছিস। এইটা ভাব, এর সাথে এমএসপি কে রাখ, এর সাথে ফুড সাবসিডি কে রাখ। এবার দেখ সাবসিডির কনসেপ্ট অলরেডি আমরা পড়ে ফেলেছি। সেখানে কি জানি যে কস্ট অফ প্রোডাকশন যত হাই হবে সাবসিডিও বোঝো তত হাই দিতে। ভেবে দেখ, এবার কস্ট অফ প্রোডাকশন যত হাই হবে তত ফার্মাররা বেশি এমএসপি চাইবে, তাহলে এমএসপি বাড়বে। ভেবে দেখ, চিন্তা কর। যারা বুঝিসনি তারা বল। সম্বিত প্রিয়াঙ্কা দুজনেই বুঝেছিস, যারা বুঝিসনি কুহেলিকা তিয়াসা প্রত্যুষ এদের আনসার চাই, এরা রেসপন্ড কর, তোদের জন্য আরেকবার বলছি। ঠিক আছে, এইবার এই যদি বেড়ে গেল তাহলে স্টক মেনটেন করতে, তাহলে কোল্ড স্টোরেজে ওরাও বলবে যে আমি দাম বাড়াবো, আমাকেও বেশি পয়সা দিতে হবে স্টোর করতে, কারণ বেশি জিনিস স্টোর করতে হচ্ছে আমাকে। এইবার যত বেশি তোর স্টোর হচ্ছে তত ওরা গভর্নমেন্ট বলবে ফুড সাবসিডি দাও, তাহলে ফার্মাররা বাঁচবে কি করে, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট থেমে যাবে। বুঝলি? তার মানে ভেবে দেখ, একটা মেনটেনেন্সের জন্য তিনটে কস্ট বাড়ছে, দ্যাট ইজ ওয়াই বলছে যে মাল্টিপল কস্টের সমস্যা।
বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে? একদমই তাই সম্বিত, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে, এরপরে আয় অ্যাবজর্বিং এক্সেস সাপ্লাই। ধর প্রচুর সাপ্লাই হয়েছে, সেটাকে অ্যাবজর্ব করবো কিরম ভাবে? মিনিমাম প্রাইস অ্যান্ড বাফার স্টকস কুড এনকারেজ ওভার সাপ্লাই 100%। যদি যত দাম কম হবে ভেবে দেখ, তত এবার ওরা বলবে কি, ধর আমি এটা বলছি যে তুই দোকানে গেলে, ধর তোর কাছে ধর 100 টাকা আছে, কিন্তু ধর জিনিসটার দাম যদি 50 টাকা হয়, তুই দুটো কিনতে পারবি। 75 হলে একটা, 20 হলে 5টা, 10 হলে 10টা। তা ভেবে দেখ, এই যে 10টা এক্সেস সাপ্লাই, তার মানে কি যখন দাম কম হয় তখন আমরা এক্সট্রা কিনি। সিমিলারলি যখন ধর এমএসপিটা আমার কম হলো, তখন ফার্মার্সরা বলবে না আমরা বেশি বেশি বিক্রি করি, তাহলে টাকাটা বেশি ইনকাম হবে। ভেবে দেখ, ধর একটা বিক্রি করতে হবে 4 টাকা, তখন ওকে অলরেডি মিনিমাম 500 করতে হবে, তাহলে কেউ 2000 টাকা পাবে। হোয়ারাস যদি ধর ওর একটা 20টা হতো, তাহলে ওর 100 করলেই হয়ে যেত। তো এইটাই বলছে ফার্মার্স নো এনি সারপ্লাস উইল বি বট। যাই হয়ে যাক, ওভার সাপ্লাই সারপ্লাস তো কিনে নেবেই গভর্নমেন্ট 100%। ইট কুড ইভেন এনকারেজ এক্সেস ইউজ অফ কেমিক্যালস 100%। ধর এই যে লোক, আমরা আগেই বলেছি ফার্টিলাইজার সাবসিডি, যে লোক বাড়ছে, তাদেরকে খাওয়ানোর জন্য ইয়ে লাগবে, চাল ডাল তেল নুন, তো কিসের উপর চাপ দাও না, জমির উপর চাপ দাও। ইনডাইরেক্টলি ফার্মার্সদের উপর চাপ দিলে জমির উপর চাপ পড়বে। গল্প সেখানেই। ম্যাক্সিমাম বিকজ ফার্মার্স নো এনি এক্সেস সাপ্লাই ক্যান বি সোল্ড ইভেন ইফ দ্য মার্কেট ডাজেন্ট ওয়ান্ট। এই তো অবশ্যই, মার্কেটে দরকার না থাকলেও বাকি জিনিসটা আমরা ঠিক এটা ওয়ান শর্ট অফ অ্যাবজর্ব করে নেওয়া, ঠিক সেল করে নেবে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? গুলিয়ে যাচ্ছে কার সাথে? কুয়েলিকা কার সাথে গোলাচ্ছে বল ঝপাঝপ, দেখি তোর গোলানোর প্রবলেম দূর করতে পারি কিনা। কিসের সাথে গুলোচ্ছে? এটি আরেকবার বলবো? আচ্ছা, ধর কুয়েলিকা তুই বেশি যদি স্টক প্রডিউস করিস, এবার তুই ধর, আমি বলছি তুই ধর প্রোডাকশন করেছিস 100 কেজি, এবার গভর্নমেন্ট বললো না আমার স্টক ফক মেনটেন করে আমার 80 কেজি হলেই হবে। তুই কি বাকি 20 কেজি নিজের জন্য রেখে দিবি? না, তুইও কিন্তু জানিস 20 কেজির মধ্যে যদি 5 কেজি তুই নিজের ফ্যামিলির জন্য রাখিস, 15 কেজি ঠিক বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবেই যাবে। সেইটাই বলছে যে যখন ধর যে মিনিমাম যদি প্রাইসটা, যেটা বললাম যে এমএসপিটা যদি কম দেয়, তাহলে অটোমেটিক তখন ফার্মার্সদের বেশি প্রোডাকশন করতে হবে, কেন না ওরাও চায় যে আমার টাকা বেশি ঢুকুক সেই হিসেবে। ঠিক আছে, এবং তখনই ওভার সাপ্লাই হবে, বেশি হয়ে যেত সাপ্লাই তো বেশি হবে 100%। ধর ওই যে গভর্নমেন্ট 80 বললো, গভর্নমেন্ট যদি তোর কাছে 85ও চাইতো তুই দিতে পারতি, তাই না, যে তোর কাছে 100টা আছে। এবার বেশি সাপ্লাই করা মানে কি, বেশি কেমিক্যালস দিয়ে বেশি জিনিস প্রডিউস করা। যেই প্রডিউস করা হলো, তুই জানিস ওই যে বাকি 15 গল্প বললাম, যদি বেশি থাকে তাহলেও মার্কেট যদি না চায়, কেউ না কেউ তোর থেকে ঠিক কিনে নেবে। বোঝা গেছে? ক্লিয়ার? চ গুলোলে আমাকে বলবি, আমি ইনো খাইয়ে দেবো, গা গোলাবে না। নেক্সট হচ্ছে জুন 2020 গল্প কি বলছে দেখ। এফসিআই হ্যাড 100 লাখ টন অফ রাইস অ্যান্ড হুইট ইন স্টক। ভেবে দেখ, এফসিআই এত লাখ টন অফ ইয়ে ছিল। দিস ইজ কনসিডারলি মোর দ্যান দ্য এফসিআই নিডস টু মেনটেন। ভেবে দেখ, এই দেখ এখানে দুধ কা দুধ পানি কা পানি, যেটা বলে এক্সেস সাপ্লাইকে অ্যাবজর্ব করা, মোর থেকে মেনটেন অ্যাজ বোথ অপারেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্র্যাটেজিক স্টক। এত লাখ টন অ্যাজ অফ 1 এপ্রিল এভরি ইয়ার, which goes up to এত লাখ টন as of 1 July. The current stock of rice and wheat is the highest that the FCI has maintained since 2005. The last time the stocks were near such height was June 2012, when the total amount of rice and wheat in the godowns of the FCI was এত। তা ভেবে দেখ কতটা বেশি এবার প্রোডাকশন হয়েছে। তার মানে বুঝতে পারি এক্সেস সাপ্লাই হলেও ঠিক গভর্নমেন্ট ঠিক মেনটেন করে নিয়েছে, যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম কুহেলিকাকে। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ,
দেখ ব্যাপারটা হচ্ছে সম্বিত, তুই ভাব এই যে স্যানিটাইজার কি আগের প্রোডাকশন হচ্ছিল না? হচ্ছিল, সেরকম লোক নিচ্ছিল না। 2018-19 কজন না যা নাম জানতো বল স্যানিটাইজারের? এরপর ভেবে দেখ কত লোক এখন, কত কোম্পানি সব স্যানিটাইজার বিক্রি করছে। তো এবার ভাব এখন যদি তুই ধরিস কম্পারেটিভলি এখন স্যানিটাইজারের স্টক কত? গভর্নমেন্ট না, তোর নিজের বাড়িতে ভাব না, তোর আগের বাড়িতে হার্ডলি হয়তো একটা পাওয়া যেত, তাও ম্যাক্সিমাম আমাদের বাঙালিদের বাড়িতে পাওয়া যেত না। ঠিক আছে, আমাদের বাঙালি আমরা জল চিবিয়ে খেয়ে নেওয়া লোক, আমাদের স্যানিটাইজার পাওয়া যেত না। তো সেই জায়গা থেকে এখন তোর বাড়িতে স্টক ভাব, বাড়িতে একটা রাখছিস, বেরোচ্ছিস যখন পকেটে একটা রাখছিস, ব্যাগে একটা থাকছে স্পেয়ার, বাবা বেরোলে বাবা নিয়ে যাচ্ছে, মা বেরোলে মা নিয়ে যাচ্ছে, বাড়িতে এলে তাদের জন্য স্প্রে করছিস, জিনিসপত্রের জন্য আলাদা একটা স্প্রে করছিস, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রাখছিস। তাহলে ভেবে দেখ স্টকটা কিভাবে। এবার তো তার মানে বলতে পারিস এক্সেস সাপ্লাই হয়েছে আর তুই সেই মতো স্টক অ্যাবজর্ব করেছিস। বুঝতে পারলি সম্বিত? ব্যাপারটা হচ্ছে দেখ ডিমান্ড আর সাপ্লাইয়ের একটা ব্যাপার, ইয়েস, যেটা হয় কখন কোন জিনিসটা ডিমান্ড বাড়বে গভর্নমেন্ট ডিসাইড করতে পারে না, যারা প্রেডিক্ট করে এর জন্য ইকোনমিস্ট ফিনান্সিয়ালিস্ট এদের রাখা হয়। যেমন ধর কোভিড যতদিন আছে হ্যান্ড ওয়াশ আর স্যানিটাইজারের ডিমান্ড থাকবেই থাকবে, অ্যান্ড তার সাথে মাস্ক। ঠিক আছে, মাস্ক আমরা প্রথমে জানতাম সার্জিক্যাল মাস্ক ওরম ভাবেই পাওয়া যায়, এখন তো প্রিন্টেড মাস্ক, মাস্কের মধ্যে বানর আঁকা, বাঘ আঁকা, ঠিক আছে, কারণ মাস্কে আবার আলপনা প্রিন্ট করা, কত রকমের কত কিছু বেরিয়ে, কেউ আবার মিলিয়ে মিশিয়ে ইয়ে পড়ছে, যে কালারের জুতো পরলো সেই কালারের মাস্ক পরলো। সম্বিত মাথায় ঢুকেছে? তো এটাও এসছে নাকি বাজারে? ছোটা ভীমও আছে, বা তোরা অনেক জানিস তো, আমার তো সার্জিক্যাল আর ওই ইয়ে কি বলে N95 ওই সস্তায় পেয়েছিলাম ইয়ে থেকে, মেট্রো থেকে, ওই নিয়ে চালাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। এবার এখানে আয়, দেখ আরেকটা হচ্ছে ইনভেন্টারি কস্ট। কি ইনভেন্টারি কস্ট? দেখ বলছে কি as procurement is more than required it leads to rise in maintain the inventory cost of grains। মানে কি, as storage machinery is not so vast and efficient it leads to wastage of food grains and ওই যে আলটিমেটলি ভাব তুই ধর গ্রেনস প্রোডাকশন করলি, কুহেলিকাকে নিয়েই বলছিলাম, কুহেলিকাকে নিয়েই বলি, কুহেলিকা ধর মা প্রডিউস করেছিস 100 কেজি, ধরে নে হুইট, ঠিক আছে, এইবার এই 100 কেজির মধ্যে 80 কেজি গভর্নমেন্ট নিয়ে নিল, 20 কেজি রাখবে তোর কাছে। এবার এই 80 কেজির মধ্যে যে গভর্নমেন্ট নিল, 20 কেজি তোর কাছে আছে, তুই কিরম ভাবে রেখেছিস সেটা তোর ব্যাপার, ওটা যাচ্ছি না। এই যে 80 কেজি নিল, 80 কেজির মধ্যে গভর্নমেন্ট প্রথমে বাজারে ছেড়ে দিল 50, মোটামুটি হয়ে গেল, থাকলো কত? 30। 30 কি করতে হবে? কোল্ড স্টোরেজে রাখতে হবে বা স্টোরেজ করতে হবে। এইবার আমার একটা কথা ভাব, এই স্টোরেজ এই 30 যতদিন না ধর আমি বলছি যে সেরকম ডিমান্ড হচ্ছে, লোকে ভাতটা হুইট ডিমান্ড কমে গেল, যদিও কমে না, তাও ধর কমলো কোনো কারণে, ধর এরম কিছু এলো, একটা হট করে গুজব ছড়ালো যে হুইট খাবেন না, হুইট খেলে আপনার পেটের গন্ডগোল দেখা দেবে। একটা লোকের গন্ডগোল, ও বাবা ওর গন্ডগোল হয়েছে, 10টা লোক খাবে না, ডিমান্ড কিছুটা হলেও কমবে। এই যে কমলো, তারপর কোল্ড স্টোরেজে ধর জমছে, এই 30 কেজি থেকে ধর ওরা ধরে নিয়েছিল যে এটা 3 মাসে 10 কেজি করে বাফারটা বেরিয়ে যাবে, কিন্তু বেরোলো না। দেখা গেল 2 মাস হয়ে গেছে, এখনো 25 কেজি রয়ে গেছে। এইবার ভাব এই স্টোরেজের যদি মেশিনারি ভালো না থাকে তাহলে কি এটা থাকবে? বলবি স্যার থাকবে না, নষ্ট হবে। তার মানে এরও মেশিনারির পিছনে আমাকে খরচা করতে হবে, ভালো জিনিস যাতে এটা মেনটেন হয়। বোঝা গেল? এইবার আয় আরেকবার, সঞ্জনা বলেছে আরেকবার। সঞ্জনা দেখ, ধর এখানে আমি এখন ওর নাম তুলে তোর নাম দিয়ে দিই, ধর মা তুই গ্রেনস প্রডিউস করেছিস 100 কেজি হুইট, ঠিক আছে, এইবার ধর তোর থেকে গভর্নমেন্ট নিল 80 কেজি, তোর কাছে তো 20 কেজি থাকলো, তুই সেটা যা করছিস ফরগেট অ্যাবাউট ইট, এটা দরকার নেই। 80 কেজি নিল, এই যে 80 কেজি নিল তোর থেকে, 80 কেজির মধ্যে গভর্নমেন্ট প্রথমে বাজারে ছেড়ে দিল 50 কেজি, তার মানে 30 কেজি থাকছে, 30 কেজি বাফার, 30 কেজি গভর্নমেন্ট হলো 3 মাসে 10 10 করে বিক্রি করে দেবে, মানে বাফার বাজারে ছেড়ে দেবে।
কিন্তু দেখা গেল কোনো একটা গুজব রটলো যে বেশি হুইট কনজিউম করলে পেটের গন্ডগোল দেখা দেবে, খালি ঢুকবে আর বেরোবে। কোথা থেকে সেটা তোরা বুঝে নে। এইবার তার মানে 30 কেজি তুই স্টোর করলি, স্টোর করার পর যেটা আশা ছিল যে 3 মাসে 30 বেরিয়ে যাবে, দেখলি যে না 2 মাস চলে গেছে 25 কেজি, এই 1 মাস চলে গেছে অনলি 5 কেজি, মানে 2 মাসে তোর 25 কেজি, আর যে রেটে যাচ্ছে সেল হবে না। তখন কি করবি? তুই কোল্ড স্টোরেজ এটা রাখার চেষ্টা করবি। এবার কোল্ড স্টোরেজের যদি তোর মেশিনারি ভালো না থাকে, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তার মানে তোর কোল্ড স্টোরেজের পিছনে ভালো খরচা করতে হবে যাতে মেশিনারিটা ভালোভাবে স্টোর থাকে। সেটাই বলছি ইনভেন্টারি কস্ট। বোঝা গেল সঞ্জনা? বোঝা গেছে? ক্রিস্টাল ক্লিয়ার। এইবার দেখ, এই যে কস্টটা হলো, এবার এটা তো সবসময় আমার লস হলে চলবে, তাহলে তো গভর্নমেন্ট চলবে, গভর্নমেন্ট তো ঢুকবে, তো কম্পেনসেট করার চেষ্টা করবে। কম্পেনসেট কি করলো? দেখ, ওপেন মার্কেট সেল স্কিম করে দিল। মানে কি? ক্যারিং কস্টটা কমানোর জন্য। ও কি করলো? তখন বললো যে বাবা তুমি এসো, প্রাইভেট প্লেয়ার্স এসো, মানে ওই আইপিএল এর খেলা দেশীয় প্লেয়ার্স দিয়ে হচ্ছে না, বিদেশি আনতেই হবে। 4টে বিদেশিকে লাগবেই টিম ভালোভাবে গড়ার জন্য, আমাদের দিয়ে হচ্ছে না, ডিভিলিয়ার্স ম্যাক্সওয়েলকে লাগবেই। আরসিবি বলছে, কিন্তু তাও ট্রফি পাবেন, আলাদা ব্যাপার। কিসের থ্রু? ওপেন মার্কেট অপারেশন। অলরেডি ডিসকাস করেছি, যারা প্রথম দিকের ক্লাস করেছি, সম্বিতের মধ্যে আমি সম্বিতকে আমার মনে আছে, নিশ্চয়ই সম্বিত ওপেন মার্কেট ইয়ে অপারেশন আমি পড়িয়েছিলাম, আশা করি মনে আছে। ওএমওতে ন্যাশনাল ইনকাম বা ইনফ্লেশন কোথাও একটা পড়িয়েছি তোর। গুড, সবারই মনে আছে, ভেরি গুড। ওইটা থ্রু এরা ওইটা স্টকটাকে লিকুইডিফাই, মানে টাকা নিয়ে নেয়। এতটা দিল, ধর কোনো প্রাইভেট এজেন্সি কোথাও দেওয়ার, বোর্ডে স্টক করতে হবে, ওটা নিল, নিয়ে এতটা। এবার প্রাইভেট এজেন্সি গুলো তো আরো বড়, নিয়ে নিয়েছে গভর্নমেন্ট থেকেও, কিন্তু বেশি দামে বিক্রি করবে। গভর্নমেন্টের ওই হচ্ছে ব্যাপার, রেশন থেকে ধর ফ্রিতে নিয়ে এসে বাজারে বিক্রি করছে 25 টাকা করে, যেটুকু লাভ হয়। বোঝা গেল? বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে জিনিসটা? সববার ক্লিয়ার, ভেরি গুড। এবার আয় পুওর ম্যানেজেরিয়াল এফিসিয়েন্সি। এইবার এইসব পড়ার আগে আমাকে একটা জিনিস বল, ধর তোর বাড়িতে বাবা যে স্যালারিটা আর্ন করে, বা তোরা যারা ওয়ার্কিং, তোরা যে স্যালারিটা আর্ন করিস, যেটা মার হাতে দিস হোপসো, এবং তুই যখন স্যালারিটা আর্ন করছিস, সাপোজ তুই ধর 30,000 টাকা আর্ন করছিস, আমি তোর কথা বলছি, ঠিক আছে? আমি এখানে সম্বিতকে ধরি, ঠিক আছে? সম্বিত, তুই বল, তোর নিশ্চয়ই সেক্টরে সেক্টরে ভাগ করা থাকবে, কোথায় কতটা দিবি, মার হাতে সংসারের খরচা কতটা দিবি, ঠিক আছে, বাবার ওষুধপত্রের জন্য কতটা রাখবি, নিজের হাত খরচা কতটা রাখবি, তারপর বন্ধু বান্ধবের সাথে যদি টুকটাক বিয়ে বাড়ি বা ইয়ে চলে আসে, সেটার জন্য মিসেলিনিয়াস করে আলাদা রাখবি, তাই না? এটা সবাই সবাই আমার সাথে এগ্রি করছিস? সবাই তাই করবি? ব্রিলিয়ান্ট। এইবার আয়, যেটা করলি তার মানে কি? এই জিনিসটা করা, যেটা আমি প্রথমে বলেছিলাম, ইকোনমিক্স হচ্ছে ম্যানেজমেন্ট, হোম বা ইয়ের ম্যানেজমেন্ট, ইকোনমিয়া, সেইখান থেকে দেখ এটা ম্যানেজ করছিস, ইউ আর ম্যানেজিং। এবার যদি তোর এই ম্যানেজিংটা ঠিকঠাক না হয়, তাহলে দেখ তোর গোলাবে। কি হলো? বন্ধুদের সাথে এখানে গিয়ে সম্বিত টার্গেট ছিল 2,000 খরচা করবে, এত আনন্দ পেয়ে গেছে, খরচা করে চলে এলো ধর 12,000। ব্যাস, বাবা ওষুধ চাইছে, তখন বাবাকে আর ওষুধ দিতে পারছে না, মার হাতে টাকা দিতে পারছে না, রাগ ভাগ করছে, ঝামেলা করছে, জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলছে। বোঝা গেল? জিনিসটা বুঝতে পেরেছিস? তাহলে ম্যানেজমেন্টটা আমার খুব দরকার। সিমিলারলি বাফার স্টকে কতটা ডিমান্ড থাকবে, কোন জিনিসের সামনে ডিমান্ড হচ্ছে, কতটা আমি স্টোর করতে পারবো, আমার কিরম ক্যাপাসিটি, এটাও গভর্নমেন্টকে ঠিকঠাক ভাবে ম্যানেজ করা উচিত, তাই না? নাহলে ওয়েস্টেজ হবে। চিন্তা করে দেখ। তাহলে ক্লিয়ার হলো, চ্যালেঞ্জেস গুলো মাথায় ঢুকছে। বাফার স্টক কি আগে ক্লাস করেছিলি? হ্যাঁ, মিথ্যে কথা বলছিস। ইয়ে এগ্রিকালচার করেছিস আর বাফার স্টকের ক্লাস করিস, সেটা হয় কখনো?
সাবসিডি টাবসিডি কিছুর ক্লাস করিসনি এগ্রিকালচারের সময়? আমি দেখে নেবো, আমার আর সময় নেই নাকি, আর আমাকে অর্ডার করছিস? না না, স্যার কেন বলবে? এগ্রিকালচারে টপিক তো ম্যাম পড়াচ্ছে, সেটা কমপ্লিট হয়নি, মানে এসবের লাইন দিয়ে হাঁটেইনি। আমি তো দেখছিলাম তোরা ম্যানুফ্যাকচারিং এ চলে গেছিস। বোঝো, আমি তাহলে তোরা ঢপ মারছিস হয়তো। আরে প্রিয়াঙ্কা হাইট দিয়ে না স্যার, ঢপ মারি না, আরে আমি মজা করছি। গ্রিন রেভলিউশন তো আলাদা, গ্রিন রেভলিউশন তো হয়েছিল ঠিক আছে, সেটা থেকে তো প্রশ্ন আসে ফাদার টাদার হ্যান ত্যান, এইগুলো আসেনি, মানে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার ছিল না, তাই তো? চ, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, এখন আমি আছি। এইবার আয় পরেরটা আয়। এবার আসে দেখ, শান্তা কুমার কমিটির একটা কমিটি ছিল, ও কিছু রেকমেন্ডেশন দিয়েছে। এক মিনিট দাঁড়া, এটা দিয়ে করে একটু ছোট করে দেখতে পাবি না। শান্তা কুমার কমিটির কিছু রেকমেন্ডেশন ছিল, একটু পড়ি কি বলেছে। ট্রান্সফার অফ রেসপন্সিবিলিটি, দেখ আমি যেটা সম্বিতের সাথে বললাম, যে সম্বিতকে বললাম আমাকে দিয়ে দিতে ছবি, তোদেরকে বললাম ও দেয় কিনা সেটা তোদের, আমাদের সেটা তোরা দেখবি যে আমাকে দিল কিনা, মানে ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ, কি বলছে দেখ, এফসিআই শুড ট্রান্সফার অল প্রোগ্রাম অ্যাটলিস্ট টু স্টেটস হু হ্যাভ কনসিডারেবল এক্সপিরিয়েন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার। যে স্টেট ভালো রকম এক্সপিরিয়েন্স আছে এই ব্যাকগ্রাউন্ডে, এবং যে যেমন ধর কোন কোন স্টেট, যে স্টেটগুলো থেকে বেশি প্রোডাকশন আছে সেই স্টেটগুলোরই ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার বেটার থাকবে। বলছে যে এফসিআই একা দায়িত্ব না নিয়ে এদের মধ্যে ভাগ করে দাও দায়িত্বটা, তাহলে অসুবিধা কম হবে। কোন স্টেটগুলো দেখ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এন্ড পাঞ্জাব, যাদের প্রোডাকশন হাই খুব বেশি, খুব 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 বেশি। এবং কি বলছে, এফসিআই ইনস্টেড কি করবে, প্রোক্রার অনলি দ্য সারপ্লাস হুইচ ইজ কন্ট্রিবিউট টু দ্য সেন্ট্রাল পুল, যে সারপ্লাসটা সেন্ট্রাল পুলে ঢুকছে সেটা নিয়ে শুধু মাথা ঘামা। হ্যাঁ, যাতে ফার্মার্সদের প্রবলেমের সময়, ডিস্ট্রেসের সময়, যাদের ছোট ছোট জমি আছে বা যাদের নেই, তাদের যাতে সেটা দিয়ে সেল করতে পারে। কোন, তার মধ্যে হচ্ছে দেখ ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম। ইট শুড চ্যালেঞ্জ সারপ্লাস ভ্যারিয়াস সাবসিডি অ্যাক্টস, সাবসিডি অ্যাক্টস এর ক্ষেত্রে এগুলো কাজে লাগানো হবে। ন্যাশনাল ফার্টিলাইজার সাবসিডি অ্যাক্ট যেটা দিয়েছে এনএফএস এ, ওই হলো ব্যাপার। আচ্ছা, এইবার বল এই জিনিসটা আমি কি বুঝলাম, তার মানে আমি এটাই বুঝলাম, শান্তা কুমার বলেছে যে পুরোটা এফসিআই এর পাওয়ারে দেওয়ার দরকার নেই, রাদার কিছু স্টেটস এর মধ্যে ভাগ করে দাও, যে স্টেটস গুলোর ভালো নলেজ আছে এই ব্যাপারে এবং এক্সপিরিয়েন্স এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোই আছে, তার মধ্যে কারা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব। আর এফসিআই কি করবে, যে সারপ্লাসটা, যে এক্সট্রা সারপ্লাসটা পাচ্ছি সেইটা কাদেরকে দেব, সেই স্টেটস এর ফার্মার গুলোকে যাদের ল্যান্ড হোল্ডিংস খুব কম, মানে জমি খুব কম বা জমি যাদের নেই, যাদের প্রবলেমের মধ্যে হতে পারে, এবং তাদের ওইটাই আমি এক্সট্রা সেল করব এমএসপি কম দিয়ে, সারপ্লাসটা ওদেরকে দিয়ে প্রোভাইড করে। বোঝা গেল? বুঝতে পারলি? আমি ভালো কথা ছাড়া খারাপ কথা বলি নাকি? এবার আয় রেশনাল প্রোকারমেন্ট। রেশনাল প্রোকারমেন্ট কি, দেয়ার শুড বি ইউনিফর্মিটি এন্ড রেশনালিটি ইন প্রোকারমেন্ট, এটা 100% দরকার বাবা। ধর আমরা এই কজন, আমরা যারা রয়েছি এখানে ক্লোজ টু 36 বা 35 জন, আমাদের সবার মধ্যে যদি ইকুয়ালি শেয়ার হয়, তাহলেই সেই জিনিসটা ঠিকঠাক ভাবে, মানে ধর কেউ বেশি পেয়ে গেল তখন যেমন রাগ হয়, কেউ কম পেয়ে গেল তার জন্য দুঃখ হয়, রাধার দুঃখ হয় না, আমরা মানুষরা খুব স্বার্থ, কম পেয়েছে বেশ ঠিক হয়েছে, বেশি পেয়ে গেলে বরং রাগটা হয়, সেটা যেন না হয়, ইউনিফর্মলি সবার মধ্যে এটা স্প্রেড করা হবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? নেক্সট হচ্ছে দেখ, সেন্টার উইল নট অ্যাকসেপ্ট, হ্যাঁ, যে যাদের
যারা অলরেডি আলাদা করে ফার্মার্সদের আলাদা করে সাবসিডি দেয় নিজের স্টেটের কিছু অ্যাক্টের থ্রু, তাদের থেকে অ্যাডিশনাল সারপ্লাস নেবে না। সেই স্টিএ তাদের কি করতে হবে, অল কস্ট স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন তাদেরই মেনটেন করতে হবে। মানে কি, তুমি মানে একটা লোককে কখনো এরকম হবে না যে সে স্টেট থেকেও সাবসিডি পাচ্ছে আর থেকেও সাবসিডি পাচ্ছে, বল না সেন্ট্রাল থেকেও। তাহলে কি হবে, সেন্ট্রাল স্টেট সাবসিডি, লোকটা 1 বছর আয় করে তার সাবসিডির পয়সায় বেঁচে থাকবে, তারপর আবার প্রোডাকশন থেমে যাবে। ওই জন্য বলেছে ওটা চলবে না, যে কোনো একটা জায়গা থেকে পেতে। আর তুমি যদি নিজে থেকে আগ বাড়িয়ে পাকাও মেরে সাবসিডি দাও, তাহলে তোমার দায়িত্ব। কেউ যদি এখন আমাকে বলে আপনি ইকোনমিক্স কিছু জানেন না, আমি যা বোঝার পড়ে ভাই তুমি পড়ো, আমায় কিচ্ছু জিজ্ঞেস করতে আসবি না। গল্পটা হচ্ছে তাই, মানে আমার থেকে জিজ্ঞেস করে তার প্রবলেম হলো, অন্য স্টুডেন্ট থেকে আলোচনা করে করলি, দ্যাট ইজ ডিফারেন্ট। বোঝা গেল? ঠিক আছে, এরপর আয় দেখ, ইউনিফর্ম স্ট্যাচুটারি লিভাইজ অ্যামং অল স্টেটস অ্যারাউন্ড 3 to, মানে যা যা ট্যাক্স ইয়ে করা হবে সেটা ইউনিফর্মিটি মেনটেন করতে হবে 3 থেকে 4% মধ্যে। ঠিক আছে, আর কি, স্ট্রিনজেন্ট কোয়ালিটি চেকস। যখন ফাইনালি দেখ সেন্ট্রাল থেকে যেটা আসছে সেই সেন্ট্রালটাই তো আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা যদি বাজে কোয়ালিটির হয় আমরা কেউ অ্যাকসেপ্ট করবো না, এটা খুব সত্যি কথা। তাই জন্য স্ট্রিক্ট যদি ভাবে কোয়ালিটিটা আমি চেকিং করি, যার জন্য আজকাল কোয়ালিটি কন্ট্রোলের এত চাহিদা মার্কেটে, কোয়ালিটি কন্ট্রোলের চাকরির, সেই জায়গা থেকে ভেবে দেখ আমাদের যদি সেই এটা থাকে, সেই তাহলে আমরা বলবো কি না কোয়ালিটিটা ভালো, কোয়ালিটিটা খুব ভালো। ঠিক আছে, এর সাথে NWRS মানে কি, নেগোশিয়েবল ওয়্যারহাউস রিসিভ সিস্টেম, মানে কি ফার্মার্স ক্যান পার্ক দেয়ার প্রোডিউস ইন রেজিস্টার্ড ওয়্যারহাউস এন্ড ইভেন গেট আপ টু 80% অ্যাডভান্স ফ্রম ব্যাংকস এট MSP। দিস উইল কনস্ট্যান্টলি রিডিউস দ্য স্টোরেজ কস্ট এন্ড রেসপন্সিবল কস্ট। আজকে ভাব, ধরে নে একটা ফার্মার 100 কেজি রাইস প্রডিউস করেছে, গভর্নমেন্ট নিয়ে নিল ওর থেকে 75 কেজি। এবার এই 25 কেজি ওকে কোনো গোডাউনে রাখতে হচ্ছে যাতে ভালো থাকে, পরে আবার সেল করতে পারে, তাই তো? এবার গোডাউনে রাখতে গেলে সেই গোডাউনের লোক ভাড়া চাইবে, রেন্ট চাইবে হাই। ঠিক আছে, এই যে ভাড়া হাই চাইলো, রেন্ট হাই চাইবে, এই যে রেন্ট হাই চাইলো তখন কি হবে, রেন্ট যে হাই চাইবে তখন এবার ফার্মারের মাথায় হাত যে আমার তো এই টাকায় যা রেন্ট হচ্ছে না। ওই জন্য বলেছে NWRS এর মধ্যে কি বলেছে, 80% মানে আপ টু 80% অ্যাডভান্স যা রেন্ট চাইছে সেটাও ব্যাংক থেকে নিতে পারে সবকিছু শো করা। বোঝা গেছে? না বোঝা গেলে বল। কোয়েলিকা কোয়েশ্চেন করে ফেল, স্টোরেজের জন্যই তো বাবা, এক্সট্রাটা নিয়ে গেলে আর কিসের জন্য দেবে প্রিয়াঙ্কা? তুই যদি 100-র মধ্যে 100 সেল করে দিস তাহলে তার তোর কোনো চাপই নেই, সবটা তখনই ফ্রিজের কথা ভাব, দেখ নিত্য নতুন ফ্রিজের সিস্টেম আনছে এই জন্য যাতে খাবারটা আরো ভালো থাকে, 3-4 দিন পরে যেন স্বাদ একই রকম থাকে। ভেবে দেখ, আগে যেরকম ফ্রিজ ছিল এখন দেখি ফ্রিজের অ্যাড করে নতুন অনেক, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেছে ফ্রিজ, যে খাবারকে যতটা ঠান্ডা দরকার সেটা ফ্রিজ নিজেই ডিসাইড করে নেয়, অনেক বেশি ফ্রেশ থাকছে। আমি আমার নিজের বাড়ির ফ্রিজ দেখি, নতুন যেটা নিয়েছি ওটা দেখতে পাচ্ছি যে তোর 4-5 দিন থাকলেও খাবারের টেস্ট চলে যাচ্ছে না। বুঝতে পেরেছিস প্রিয়াঙ্কা? দেখ বাবা, ইউপির প্রোডাকশন অনেক বেশি, ঠিক আছে, কিন্তু ইউপির তো কিছু জায়গা আছে সেখানে ফার্মার্সরা তোর কম ল্যান্ড হোল্ডিংস আছে। ইউপির কিন্তু যেটা প্রবলেম বেশি সেটা হচ্ছে যে ইউপির ইউনিফর্মিটি নেই, যেখানে নেই সেখানে ওই প্রবলেমটার জন্য ওদের হেল্প করা হবে। বুঝতে পারলি? অ্যাকচুয়ালি আমাদের যে নর্থ ওয়েস্টার্ন পার্ট সেটা হচ্ছে, আমরা আগেও ডিসকাস করেছি যে ওই জায়গাটা হচ্ছে বলা হয় ফুড গ্রেনস এর বাস্কেট, ওখান থেকে ম্যাক্সিমাম জিনিসটা আসে।
ঠিক আছে? তো সেই জায়গা থেকে ইউপিও কত প্রোডাকশন দিয়ে তুই একদম ঠিক। তো সেই দিক থেকে ধর আমাদের ওয়েস্ট বেঙ্গলও তো প্রচুর প্রোডাকশন হয়। ধান ক্ষেত দেখবি ট্রেন কলকাতা ছেড়ে বেরোয় ধান ক্ষেতের পরে ধান ক্ষেত, তো বলি তো প্রচুর প্রোডাকশন হয়, কিন্তু সেখানেও যে ল্যান্ড হোল্ডিংস আর যে ফার্মার্সদের অসুবিধা, এবার একটা রেশিও থাকে, বুঝলি তো বাবা, দেখ একটা রেশিও থাকে কি বলতো, যে ধর আমি বলছি ধরে নে 150 জন ফার্মার, ঠিক আছে, তুই একটা হিসেব বল না, সেখানে ধর 100 জনের অনেক ল্যান্ড আছে, ঠিক আছে বাবা, আর ধর 50 জনের ধর 50 না, ধর 35 জনের ল্যান্ড খুব কম আর 15 জনের নেই, তা গভর্নমেন্টকে এদেরকেও তো দেখতে হবে না, তুই ভেবে দেখ, মেজরিটি নয় ওটা, কিন্তু ওটাও তো দেখতে হবে। ইউপি পপুলেশন তো 100%, পড়াশুনো করে কম, রাত্রিবেলা এনজয়মেন্ট করে বেশি। কোয়েলিকা ক্লিয়ার হয়েছে? কোয়েলিকা নামে আমার একজন টিচার ছিল, জানিস কোয়েলিকা, আমি তাকে রীতিমতো ভয় পেতাম না, সে ক্লাসে ঢুকলে আমাকে কান ধরে বাইরে বের করে দিত, বিকজ সেই সাবজেক্টটা যে উনি পড়াতেন, ওই দুটো সাবজেক্ট আমি কিছু পারি না আর কোনোদিন পারবো না, সেটা হলো ডান্স এন্ড মিউজিক। ওনাকে দেখলেই উনি আসতেন ইয়াব বড় একটা টিপ পরে, ঠিক আছে, এসে নিজেকে কি না কি মনে করতেন কে জানে। ও আগে একদিন বলেছে এনার কথা, আমাকে দুটো একটা সহ্য করতে পারতো না, আমিও পারতাম না, মিউচুয়াল। আচ্ছা এবার দেখ ডাইভার্সিফাই দ্য পুল, যে পুলটা, যে সেন্ট্রালে একসাথে যে স্টকটা ঢুকছে, সেখানে বলছে দেখ তার মধ্যে প্রায়োরিটাইজ করে দাও, পালসেস আর অয়েল সিডসকে, চাল ডাল তেল, ওইটা প্রায়োরিটাইজ করে দাও যাতে অসুবিধা না হয়। এবং এমএসপি কি হয়েছে, লার্জলি অপারেশনাল ইন হুইট অ্যান্ড রাইস ফুড গ্রেনস, জানিস চাল আর এই গম আমাদের লাগবে, এছাড়া চলবে না। এবং গভর্নমেন্টকে বলছে স্ট্রিমলাইন করে দাও ট্রেড পলিসি, সেটাকে ঠিকঠাক শেপে নিয়ে আসো, এরকম যাতে না হয় যে মিনিমাম সাপোর্ট প্রাইস কোনো সময় খুব বাড়িয়ে দিলে, খুব কমিয়ে দিলে, ট্রেড এক সময় খুব হলো, খুব একটা সিস্টেমেটিক ওয়েতে চলো, সেটাই বলেছে। ঠিক আছে, ডাইভার্সিফাই কেন, সবাইকে সমান ইম্পর্টেন্স দিতে হবে না, যেগুলো বেসিক নেসেসিটি সেগুলোকে আমরা ইম্পর্টেন্ট, যেমন ধর আমরা বলছি আমাদের, ধর এই যে একটা আমার খুব ফেভারিট ডায়লগ আছে, ধর আমি বললাম যে আমি অমুক জায়গায় যেতে পারি, বললো, এবার ও বললো, এবার আমি যেতে পারি বলেছি, যাবো কিন্তু তাও কনফার্ম নয়, এবার ও আমার জন্য রান্না বান্না করে বসে, তার মানে কি, মানে বাড়ি করবো কিনা, মানে বাড়ির জমি দেখা হয়েছে কিনা ঠিক নেই, গৃহপ্রবেশে কি খাবে তার চিন্তা করে ফেলেছে, এখানে যেন গল্পটা তাই বলছে, যে যতটা ইম্পর্টেন্স পাওয়া তাকে ঠিক ততটাই ইম্পর্টেন্স দাও, যে ক্রপটা বা যে সিজনে যে ক্রপটা বাড়তে পারে সেইটা ভেবে তাকে ইম্পর্টেন্স দাও, তোমার বেসিক নেসেসিটিটাকে আগে ইম্পর্টেন্স দাও, সেই ক্রপস গুলোকে। নেক্সট আর ডিজিটালাইজেশন, এটা তোরা আমার থেকে বেটার জানিস, ঠিক আছে, তোরা নতুন, আমার থেকে আরো বেশি অ্যাডভান্স, ডিজিটাল করে দাও সবকিছু, এই যে গুগল পে, হ্যান্ড ট্যান্ড কম্পিউটারাইজেশন, পুরো রেকর্ডস মেনটেন করো, হাতে লেখা রেকর্ডে চুরি হওয়ার চান্স বেশি থাকে, কম্পিউটার রেকর্ডে চুরি হওয়ার চান্স কিন্তু খুব কম। এই যে যেমন ধর ডিজিটালাইজেশন কোথায় পছন্দ করি, কাউকে ধর কোনো টাকা তুই পাঠালি, ধর 2,500 টাকা তুই পাঠিয়েছিস, তোর কাছে কিন্তু একটা রেকর্ড থাকে যে তুই সেন্ড করেছিস, ও পরে কোনোদিন এসে তোকে ক্লেম করতে পারবে না যে আমি করি, আর ইভেন তলায় লিখেও দেয় যে সেন্ড সিকিউরলি, তো সেখান থেকে ভাব চুরি করার বা এক্সট্রা দাবি করার জায়গাটা চলে যায়। ঠিক আছে, শান্তা কুমারের গল্প তোদের শান্ত করতে পেরেছে না এখনো অশান্ত আছিস? ক্লিয়ার হয়েছে? সবাই বল। গুড। আচ্ছা, এবার দেখ কি বলছে লিমিটস আন্ডার এনএফএসএ, এবার কি বলছে এনএফএসএ কি হয়েছে, যে এনএফএসএ যেটা ছিল ফুড সিকিউরিটি অ্যাক্ট, সেটা হচ্ছে যে 67 থেকে 40% চলে নিয়ে আসো। এবার তার মানে কি বলছে, যে বিপিএল পপুলেশনটাকে ইজিলি কভার করতে পারবে, হ্যাঁ, সাম অ্যাবভ দ্যাট, অল দ্য টার্গেট বেনিফিট মাস্ট বি গিভেন 6 months রেশন ইন অ্যাডভান্স right after the procurement draws to a close. This will bring down storage overheads borne by government program. এবার এটা দেখ একটা জিনিস খুব ভালো বলেছে, ধর কাকে নি, আচ্ছা প্রিয়াঙ্কা, ওই জোয়ারদারকে নি, প্রিয়াঙ্কা জে,
ঠিক আছে, ধর প্রিয়াঙ্কা প্রোডাকশন করেছিস 100 কেজি রাইস, তোর প্রোডাক্ট রাইসের সিজন শেষ, সিজন খতম, সিজন এন্ড, তুই যদি সাথে সাথে এটা পুরো গভর্নমেন্ট কি করলো, ভাগ করে দিল, ধর 100-র মধ্যে ধর ওর থেকে, এবার আমি স্টোরেজের সংখ্যা বাদ দে, ধর আমি আচ্ছা ধরে নে ও পভার্টি সবাইকে ভাবলো, 100-র মধ্যে ধর 98 নিয়ে নিল, 2 বললো এর কাছে, 2 ও নিজের জন্য রাখলো প্রিয়াঙ্কা, ঠিক আছে, 98-এর মধ্যে ও সুন্দরভাবে ভাগ করে দিল 7টা সেক্টরে। তাহলে ভেবে দেখ, এই 7টার মধ্যে কিছুটা মার্কেটে, কিছুটা মানে নর্মাল প্রাইভেটে, কিছুটা ধর ইয়েতে, আর এই বাকি ধর এইগুলো সব পভার্টিদের জন্য, যারা কি অ্যাবাভ পভার্টি লাইন বিলো পড়ে সবার জন্য, এই যারা রেশন ড্র করছে। তার মানে ভেবে দেখ, এই দিক থেকে আমার স্টোরেজ চার্জটা অনেক কমে যাবে না? চিন্তা করে দেখ, সাথে সাথে শেষ হলেই আমি যদি সেল করে দিই, আমার স্টোরেজ চার্জ অনেক কমে যাবে। ঠিক আছে, এটাই বলছি। নেক্সট হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং কি বলছে, ফুড গ্রেন স্টকিং যে অপারেশন, সেগুলো এজেন্সিকে দিয়ে, সিডব্লিউসি, এসডব্লিউসি, প্রাইভেট ওয়ারা, এদেরকে দিয়ে দাও, এরা সামলাক সব। তুমি একা দেখবে, যে দেখবি একটা লোক যদি বলে যে গ্রুপে আমি সব করব, পিকনিকে গেছে, ওই মানে মাংস ধোবে, ওই তোর জল নিয়ে আসবে, ওই তোর গ্যাস জ্বালাবে, ও দেখবি ও আলটিমেটলি কিছু কোথাও রেগে মেগে মাঝ রাস্তায় চলে যাবে, মাংসটা নিয়ে পালাবে অবভিয়াসলি। রাদার যদি ভাগ করে দিস সবাইকে, তাহলে দেখবি অসুবিধা হবে না। ডিবিটি, ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার্স টু ফার্মার্স টু হেল্প দেম রেস প্রোডাক্টিভিটি আর ওভারঅল ফুড প্রোডাক্ট, অ্যাবসলিউটলি। তুই ওটা করে দে ভাই, আমি ঠিক তোকে টাকা দিয়ে দেবো না। হ্যালো করি মাখোতে, ডাইরেক্ট টাকা দাও ভাই, এত দিয়েছি ডাইরেক্ট টাকা দাও, তুই পরে এসে নিয়ে যাস, ওই গল্প চলবে না, ওই গল্প চলবে না। আরেকটা রেকমেন্ডেশন কি দেখ, ইন্ট্রোডাকশন অফ ক্যাশ ট্রান্সফার ইন পিডিএস উইথ পপুলেশন অফ ওভার 1 মিলিয়ন, দিস ক্যান বি ডান ভায়া আধার নাম্বার জনধনের, যেটা কিছুটা হলো ফার্মার্সের দেখবি 500 টাকা না 1000 টাকা করে পাঠিয়েছিল কোভিড এর সময়, এটা এর মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি মাস্ট বি ইনক্রিজ, র্যাশনালাইজিং, অলরেডি ডিসকাস করে দিয়েছি, যাতে কি ভিআরএস হায়ার অফিসিয়ালস, যারা মানে হায়ার অফিসিয়ালস, তাদের যদি কনস্ট্যান্ট খারাপ তখন তারা বিরক্ত হবে, তাদের একটা ভিআরএস দাও, পার্মানেন্ট লেবারসদের যারা আছে তাদেরকে ঠিকঠাক ভাবে ট্রিট করো, একদম, তাহলেই এটা ভালোভাবে চলবে। তাদের সাথে যদি ঠিকভাবে ট্রিট না করো, তাদের যদি মাইনে না বাড়াও, তাদের যদি কথা না ভাবো, চুরি করবেই। ইজিং দ্য বার্ডেন কি, লিকুইডেশন অফ গভর্নমেন্টস গ্রেন স্টকস ভায়া ওএমএসএস অর ইন এক্সপোর্ট মার্কেটস whenever stocks go beyond the buffer norm। মানে কি দেখ, বলছে কি, যখন বাফার নর্মকে স্টক ছাড়িয়ে চলে গেছে, যখন আমরা পড়লাম না এক্সেস সাপ্লাই হয় যখন, তখন কি বলছে, তখন ওপেন মার্কেটের থ্রু ওটা সেল করে দাও, তাহলে প্রবলেম অনেক কম হবে। বোঝা গেল? শান্তা কুমার অলরেডি ডিসকাসড। এইটা একটা ভালো জিনিস, এইটা আমি তোদেরকে হোমওয়ার্ক দিলাম। কি হোমওয়ার্ক? নেক্সট দিন আমাকে এইটা তোরা পড়ে আসবি, এসে এইটার প্রতি আমাকে বলবি যে প্রাইভেটকে কি রেসপন্সিবিলিটি দেওয়া হবে কি না। ঠিক আছে, নেক্সট যেদিন আমার সাথে দেখা, আমি কিন্তু জিজ্ঞেস করবো, যারা যারা প্রেজেন্ট থাকবি, মত নেব। ঠিক আছে, পড়ে আসবি, আমি একটা ইনফরমেশন এখানে প্রোভাইড করছি। ঠিক আছে, যারা যারা ক্লাসে নেই তারা যদি পরের দিন জয়েন করে, সম্বিত তোকে দায়িত্ব, তুই বলবি স্যার এটা হোমওয়ার্ক দিয়েছে, পড়ে স্যারকে কিন্তু বলতে হবে কারণটা। ঠিক আছে, আমি কিন্তু ক্রস করব, কেউ ধর বললো, আমি বলবো আচ্ছা কেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো, বোঝাতে হবে, কিন্তু আমি ওয়েট করবো তার কমেন্ট লিখে বলার। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, পড়ে আসবি, আমার লেখাটা এখানে রয়েছে। ঠিক আছে, শান্তা কুমার কমিটির যদি আরো পড়তে, ওই জিনিসগুলো একই, এটা আরেকবার দেখতে পারিস, আর যদি বুঝতে অসুবিধা আমায় বলবি। আচ্ছা, এখানে দেখ প্রসেস ফ্লো ইজ গিভেন, এখানে দেখ একটা প্রসেস দেওয়া হয়েছে, কিরম ভাই কি করা হতে পারে। প্রকিউরমেন্ট, লাইসেন্স, স্টকে, কোয়ান্টিটি হলো, এই হলো, এখানে হলো ওই যে প্রাইভেট যেটা বললাম এটার সাথে রিলেট করে, এই চার্টটাও দেখবি।
দুটো দেখে, দুটো স্কিম দেখে এসে আমাকে বলবি, যার বহুমত থাকবে যেদিকে যে প্রাইভেটাইজেশন করা উচিত তাহলে বুঝো করা উচিত, যার নয় তো নয়, আপ টু ইউ। এবং আমাকে কিন্তু ভ্যালিড রিজন দিতে হবে। এবার আই বেনিফিটস, দেখ সিন্স অল কস্ট এন্ড প্রাইসেস আর ট্রান্সপারেন্ট দ্যার ইজ নো, ও এখানে আমি প্রাইভেট বলেই দিয়েছি, আর বেনিফিট বলে কি হবে? হায় ভগবান, এখান থেকে এইটা পড়েই তোরা বলে দিতে পারবি। দেখ 10-20 সেকেন্ড দিচ্ছি, পড়ে নে, পড়ে আমাকে বল, আর হোমওয়ার্ক দিয়ে কি হবে? পড়া হলে বল। সম্বিত বুদ্ধিমান, বুঝেছিস? এখানে বেনিফিটস, তার মানে বুঝতে বেনিফিটস যখন, তার মানে এটাই বুঝতে পারছিস যে এটা অলরেডি প্রাইভেট প্লেয়ার্স যদি প্লে আসে তাহলে অটোমেটিক্যালি হেল্প হবে। ঠিক আছে, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, এই তিনটে তাও হোমওয়ার্ক দিলাম, আমাকে পড়ে আসবি। ঠিক আছে, আমি তাও একবার তোকে জিজ্ঞেস করব, বেনিফিটস ছাড়া নিজেদের মতো করে উত্তর দিবি কিন্তু একটু। ঠিক আছে, আমি যে বেনিফিটস গুলো বললাম এর বাইরে ভেবে ওইটা পড়ে আমাকে একটু উত্তর দিবি তিনটে। বোঝা গেছে? কনক্লুশন বাদ দে, ও আচ্ছা আদার ফ্যাক্টস, এইটাই আয়, এইটা দেখ, এইটা ভালো ফ্যাক্ট, কনক্লুশন পড়ে কোনো লাভ হয় না, ও বেকার। এইটা দেখ, ইউএন ইন্ডিয়া এস্টিমেটেড অলমোস্ট 195 মিলিয়ন পিপল অফ ইন্ডিয়া আর ম্যালনারিশড। দেখ প্রথম ব্যাপার, ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি ইন্ডেক্স র্যাঙ্ক 74 out of 113. As per yesterday, India held a food grain stock of 46 million tons as of October 2000, which is 53% higher than the buffer norm. মানে এক্সেস হয়েছে অ্যাজ পার দা, কিন্তু তোকে দেখবি যেখানে বলি নেই, দেখবি দেখ এখানে তুই প্রমাণ পাচ্ছিস যে এক্সেস চলছে, তাকে জিজ্ঞেস করে বলে নি। অ্যাজ পার দ্য লেটেস্ট বাফার নর্মস অফ রিফর্ম 2015, কারেন্ট ক্যাপাসিটিজ ইনক্লুড 41.1 million tons of wheat and rice one, যেটা অলরেডি ডিসকাসড। ফুড সিকিউরিটি হ্যাজ 3 important aspects which include food availability, food accessibility, absorption of food। এটা দেয়, এটা থিওরিটিক্যাল কোয়েশ্চেনে দেয়, কিনতে কোন তিনটে অ্যাসপেক্ট? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তোদের? অ্যাবজর্পশন, স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন ভাববি আর কি। তাহলে হলো, তাহলে আমাদের আরেকটা টপিকও এগ্রিকালচারের পড়ে ফেললি। ভেবে দেখ এগ্রিকালচার কত বড় জিনিস। হ্যাঁ, ওই জন্য আমি বলেছিলাম এগ্রিকালচার সেক্টর পড়াতে অনেক সময় লাগবে আমার, ডিসেম্বর পুরো খেয়ে নিল সেক্টর, এখনো শেষ হয়নি, এগ্রিকালচার এখনো আছে। এগ্রিকালচার শেষ হলেই ব্যাংকিং এ যাব, ব্যাংকিং এর বাকি পার্ট শেষ করব, তখন একটু বড় বড় ক্লাস নেব। আচ্ছা চল তাহলে আজকের মতো এইটুকুই। আগে কিছু বুঝিসনি, এখন বুঝছিস? ম্যানুফ্যাকচারিং, একটা ম্যানুফ্যাকচারিং খুব ছোট, অল্প জিনিস পড়াবো ম্যানুফ্যাকচারিং এ। টার্সিয়ারিতে 3টে টপিক পড়াবো, ব্যাস হয়ে যাবে। প্রাইমারিটাই টাইম নেয় বাবা, হিস্ট্রির সাথে রিলেটেড তো, 5 ইয়ার প্ল্যান আছে। আচ্ছা তোদের 5 ইয়ার প্ল্যানস নিয়ে কারোর কোনো চাপ নেই তো? ভেরি গুড। যাক, এই একটা দায়িত্ব থেকে অ্যাটলিস্ট আমাকে মুক্তি দিলি। দিতে বলছিল দাদা দিদিরা না, ওই যে অন্তরা বোধহয়, স্যারকে ওটাও বলে দে, স্যার ওটা দিয়ে দেবে। আমি লিস্টে রেখে দিবি, ঠিক আছে, লিস্টে রেখে দে সব, আমি সব জোগাড় করে একসাথে লম্বা একটা পিডিএফ দিয়ে দেবো। আর এমসি, আর ধর এরমও হয়
যে ধর সব টপিক তো ওরকম ভাবে মানে ধর কিছু খুচখাচ কোথা থেকে ধর চলে গেল, কনসেপচুয়াল কোয়েশ্চেন্সও থেকে থাকে, সেই জায়গা থেকে সব মিলিয়ে একটা এমসিকিউ সেট দিয়ে দেবো ইকোনমি, ওটা লাস্ট মিনিট সাজেশনের মধ্যে ওরকম সময় পাবি, ঠিক আছে, পরীক্ষার আগে যাতে একবার চোখ বুলিয়ে যেতে পারবি। হ্যাঁ, লাইভ একদিন এমসিকিউস করবো বাবা, একটু সিলেবাসটা গ্রিপে আনি, ন্যাশনাল ইনকাম, তারপর ধরো ইনফ্লেশন, ওই টপিক গুলো থেকে আগে এমসিকিউজ আমি টেস্ট, লাইভ এমসিকিউ টেস্ট করাবো। একদম একদম, ব্যাংকের আগে থেকে এমসিকিউস পাওয়া শুরু করবি সম্বিত, নেক্সট উইক থেকে আমি একটু হালকা থাকবো, প্রিপেয়ার করা শুরু করব। ঠিক আছে, চল বাবা, আজকে তাহলে এতটুকুই থাক, আবার নেক্সট দিন দেখা হবে কেমিস্ট্রি আর ইকোনমিক্স নিয়ে। কেমিস্ট্রি হয়তো জানুয়ারির মিড কি জানুয়ারির শেষের দিকে অর্গানিক পড়বো। চল, টাটা।